আসলে মানুষের জীবনে পথে ঘাটে চলাফেরা এটা মানুষের করতে হয়, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস। তো আমি ঢাকা জুরাইন মাদ্রাসার শিক্ষক। আমি যখন রমজানে বাড়ি আসছিলাম, ঈদের ছুটি হয়, তো ঈদের এটা হলো ঈদুল ফিতরের কথা। ঈদুল ফিতরের এক সপ্তাহ পরে আমাদের মাদ্রাসা খোলা, শনিবারে ক্লাস শুরু হবে। সেক্ষেত্রে আমার বাড়ি থেকে রওনা হওয়ার কথা শুক্রবারে। তো আমি শুক্রবারে বাড়ি থেকে রওনা হয়েছি আনুমানিক জোহরের নামাজের পরে। তো ঈদের যেহেতু মৌসুম চলছিল, ঈদের ছুটি, গাড়ি ঘোড়া ওরকম ভাবে ছিট পাওয়া যাচ্ছিল না যে আমি যশোর থেকে ঢাকা সহজভাবে যেতে পারবো। তো কি হলো, শেষ পর্যন্ত আমি একটা গাড়ি, আমাদের যেই সীমাখালী বাজার সেখান থেকে একটা গাড়িতে উঠিয়ে, গাড়িটা হচ্ছে আপনার সীমাখালী থেকে বরিশাল যাবে, চাকলাদার বাস আর কি। তো আমি যেহেতু ডাইরেক্ট কোনো গাড়ি পাই নাই ঢাকায় এবং প্লাস কোনো সিট নাই, কারণ আমি গাড়িতে উঠি যে আমি ভাঙ্গা পর্যন্ত যাব, ওখান থেকে ঢাকার অহর বাস পাওয়া যায়, আমি সেই বাসে উঠবো। সেক্ষেত্রে আমি সীমাখালী থেকে রওনা দিয়েছি। রওনা দিয়ে একটা পর্যায়ে আসরের পরেও মাগরিবের হয়তো 20 কিংবা 25 মিনিট পূর্বে আমাকে ভাঙ্গাই গাড়ি নামিয়ে দেয়। আমি ওখানে নামার পরে যেহেতু আমি আসরের নামাজ পড়তে পারি নাই, পাশে একটা মসজিদ ছিল, ওখানে আমি আসরের নামাজ পড়লাম। পড়ার পরে আমার একটু খিদা লাগছিল, ভুক লাগছিল, আমি একটা হোটেলে গেলাম, কিছু খাবার খাইছি। খাবার খাওয়ার পরে আমি উপরে আসছি। আসার পরে আমার নামাজ পড়ছেন আপনি কোন জায়গায়? আমি নামাজ পড়ছি ভাঙ্গার পাশে, একটু নিচে গিয়ে পাশে একটা মাদ্রাসা আছে, বড় একটা মসজিদ, সুন্দর, হয়তো আমি নামটা খেয়াল নাই আমার। ওই মসজিদে আমি নামাজ পড়ছি। নামাজ পড়ার পর যেহেতু কসরের নামাজ ছিল, 2 রাকাত নামাজ পড়ে আমি হোটেলে আসছি, খাবার খাইছি। খাওয়ার পরে এখন ভাবলাম যে আমি ঢাকায় দ্রুত যেতে পারবো, কারণ ভাঙ্গার রাস্তা অনেক সুন্দর, যাইতে হয়তো বেশি দেরি লাগবে না। সেই হিসেবে আমি ওখান থেকে রাস্তার উপরে আসলাম যে এখন আমার ঢাকা যাওয়ার দরকার। মাগরিবের সময় বাকি ছিল প্রায় 10 মিনিট মতো এরকম সময় বাকি। তো আমি এমন পর্যায়ে এমন একটা জায়গায় দাঁড়াইছি যেখানে আমার পাশে ছিল ইলিশ বাস এবং ওই পাশে ছিল হলো নোয়া মাইক্রো গাড়ি আর কি, মাইক্রো বাস। তো এভাবে দাঁড়ানো, এবং আমি যে একটু দূরে সরে দাঁড়াবো সেই সুযোগ ছিল না, আমার পিঠের সাথে লাগানো হলো ওই গাড়ি। তো সেক্ষেত্রে দেখলাম যে ওই যে ঢাকায় যে সমস্ত লোকাল বাসগুলো চলে, এইগুলা এখান থেকে ভাড়া মারতেছে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত, এবং অতিরিক্ত খুবই ভাড়া। তো আমি মনে করলাম যে এত টাকা ভাড়া দিয়ে লোকাল বাসে আমি ঢাকা যাবো, তো আমি দেখি কোনো ওই খুলনার বাস কিংবা বরিশালের বাস আছে কিনা, থাকলে আমি তাতে ঢাকা যাবো। এভাবে মানে একটু ভাবতেছিলাম, আর দেখলাম যে কোনো গাড়ি আছে কিনা রোডের উপর। বলতে বলতে পাশে যাওয়ার সাথে আমার সামনে একটা নোয়া বাস চলে আসলো, মাইক্রো বাস, একটা মাইক্রো আসলো। আসার পরে সে এরকম বলতেছে যে ভাই ঢাকা 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 যাবেন? তখন আমি একদম কাছে গেছি, দরজা খুলছে, আমি কাছে যে বললাম যে হ্যাঁ ভাই ঢাকা যাবো, তবে কত টাকা ভাড়া? তো সে বললো যে 500 টাকা ভাড়া। তাই আমি বললাম আচ্ছা সিট আছে আপনার গাড়িতে? যদি সিট থাকে সমস্যা নেই, আমি আপনাকে 400 টাকা দিব। এই কথা বলতে না বলতে সে আমার ডান হাত ধরে ভিতরে টান দিছে, এবং পাশে একটা বাস ছিল দাঁড়ানো, এই কারণে কেউ হয়তো দেখতে পারে না, আমাকে টান দিয়ে সে দরজা লাগাই দিছে। কথা বলছিল কে? আমার সাথে কথা বলছিল ড্রাইভার, যে ভাই গাড়িতে সিট আছে, আপনি 500 টাকা, আপনি 400 টাকা দিয়েন, আপনি কোথায় যাবেন? আমি বললাম যে আমি পুস্তকগুলা যাবো, যাত্রাবাড়ি। টান দিল কে? আর টান দিছে যেই সিটের যে মাঝখানে একজন বসা ছিল, সে আমাকে টান দিছে। এবং ওই গাড়িতে লোক ছিল, মোট সংখ্যা ছিল 5 জন। তো টান দিয়ে আমাকে যখন গাড়িতে উঠিয়ে নিল, আমি তো পাশে বসা ছিলাম, দরজা লাগাই দিছে। এর 1 মিনিট না যাইতেই ওরা ওই মাঝখানে সিটে 2 জন বসা ছিল, মাঝখানে যে ছিল সে আমার চলে আসছে বামে, এসে আমাকে মাঝখানে দিয়ে দিছে। মাঝখানে দিয়ে পিছন থেকে মানে গলায় গামছা লাগিয়ে পিছনে, ওই যে পিছনে একজন বসা ছিল, সে মানে টান দিয়ে রাখছে পিছনের দিকে। এমন অবস্থা হয়েছে, আমার গলাটা ছিল এরকম মানে উঁচা হয়েছিল। এর মধ্যে আমার যে যে 2 পা, আমার ডানে একজন এবং বামে একজন, এই ডান পা একজনের পার খোপে নিয়ে নিছে, আর বাম পা একজনের পার খোপে নিয়ে নিছে নিয়ে, এবং গামছা যখন বাঁচছে, আমি আমার হাত দ্বারা আমি ওইটাকে সরানোর জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো ফালি পারি নাই, এবং বলছে যদি আরেকবার হাত দেস তাহলে তোর হাত ভেঙে ফেলবো, এমন অবস্থা। যাই হোক, আমি তখন নিরুপায় হয়ে যাই এবং বুঝে পেলে যে আমি গামছা কি গলায় লাগাইছে না মুখে? আমার গামছা লাগাইছে প্রথম হলো গলায়, গলায় লাগায়া পিছনে যে সিট আছে ওর সাথে এভাবে টাইনে বাইধে রাখছে আর কি। এর পরবর্তীতে এবার আমার সাথে জিজ্ঞাসাবাদ যে কোথা থেকে গাড়িতে উঠছেন। তারা তাদের ভাষায় বলছে আর কি যে কোথা থেকে গাড়িতে উঠছেন। আমি বললাম সীমাখালী থেকে। কোথায় যাওয়া লাগবে? আমি বললাম যে আমি যাত্রাবাড়ি থাকি, আমি সেখানে যাবো। তা বলতেছে আমরা কারা, টের পাইছো তুমি? আমি বললাম যে হ্যাঁ আমি টের পাইছি। তো বলতেছে এখন কি কি আছে তোমার কাছে, সবগুলা তুমি বের করো। তাই বললাম যে দেখেন, আমি বাড়িতে আসার সময় 2500 টাকা নিয়ে আসছি গাড়ি ভাড়া দিয়ে এবং নাস্তা পানি করে। আমার কাছে এখন 2000 টাকা আছে অলরেডি, আর আমার সাথে একটা মোবাইল, ছোট একটা মোবাইল আছে, বড় একটা মোবাইল আছে, আর আমার যেহেতু আমি হুজুর মানুষ, ব্যাগের মধ্যে আমার এই পাগড়ি টুপি পাঞ্জাবি এগুলাই আছে। তো আমাকে বলতেছে তাহলে এই টাকা দিয়ে তো আমাদের কিছু হবে না, 2000 টাকা দিয়ে। আমি বললাম যে তাহলে এক কাজ করেন, আমার মোবাইলটা আছে, মোবাইলটা আপনারা নিয়ে নেন, নিয়ে বিক্রি করেন, করে আমাকে এখানে ছেড়ে দেন, যা হয় আপনারা নিয়ে নেন, একটু দূরে ছাড়েন, সমস্যা নাই। এরপরে তারা বলতেছে না, এই টাকা আমাদের কিছু হবে না, এক কাজ করো, তোমার টাকা দিতে হবে আমাকে 5 লাখ। তাই আমি বললাম যে 5 লাখ টাকা আমি কিভাবে দেবো, আমার কাছে তো নাই। আমার বলে যে তোর কাছে থাকা লাগবে না, তুই দিবি কিনা এটা স্বীকার কর। তাই আমি বললাম যে কিভাবে দেবো বলেন? বলে যে বাড়ি থেকে তো টাকা আনাতে হবে। আমি বললাম যে আমরা তো গরিব মানুষ, 5 লাখ টাকা দিতে পারবো না, একটা ধনী ফ্যামিলির কাছে তো 5 লাখ টাকা এমন সময় হুটহাট করে থাকে না। তো আমাকে এই কথা বলতে বলতে বলে যে তুই দিবি কিনা। আমি বললাম যে কিভাবে নিবেন, আমার তো গরিব মানুষ, আমি কেমন জানা মানে রাজি হই নাই তখন। তখনই সে কি করলো, সামনের সিটে ড্রাইভার পাশে একজন বসা, তাকে বললো ওখান থেকে হাতুড়ি দে, ও রেঞ্জ আছে ওগুলো বের কর। তো দেখলাম যে সে ওগুলা বের করতেছে, এবং আমার গলাটা পিছনের দিকে, আমি এমন ভাবে রয়েছি যে আমার যে গলার যে রগ শিরাটা এটা উঁচা হয়ে রয়েছে, তা কেমন জানা আমার মধ্যে ভয় কাজ করতেছিল, এবং 2 হাঁটু ডাইন এবং বামে যে রয়েছে তাদের মধ্যেই রয়েছে আমার হাঁটুটা, এমন অবস্থায়। তো সে কি করলো, আমার ডাইন পাশের জন বললো যে তাকে এখন মাইর দিতে হবে, যদি মাইর দেওয়া হয় তাহলে সে এমনি টাকা দিতে বাধ্য।
এই বলে সে ওখান থেকে ছোট হাতুড়ি নিল, নিয়ে গাড়িতে বসার পর হাঁটু তো উঁচা হয়ে থাকে সবসময়, সে আমার পুরা এই যে ডাইন পাশে যে হাঁটু এর উপর কয়টা যে মারছে আমি বলতে পারবো না, এমন অবস্থা পুরা আমার ওখানে বলে যে ঝাঁঝরা হয়ে গেছে, এমন মারা মারছে আমার, শেষ পর্যন্ত পুরা সব হাড্ডিতে লাগতেছে এবং একই জায়গায় বারবার মারতেছে। আমি জোরে চিল্লাচ্ছিলাম, ওখানে কান্নাকাটি করছিলাম। এক পর্যায়ে গিয়ে আমাকে বললো এখন টাকা দিবি 5 লাখ টাকা। তাই বললাম যে স্যার 5 লাখ টাকা কিভাবে নিবেন, আমি কিভাবে দিব? এরপর আমি এমন অবস্থা, সে তখন গাড়ি কি মানে এক জায়গায় বসান? না না, গাড়িটা চলছিল, ড্রাইভার আস্তে আস্তে গাড়ি চালাইতেছে এবং কাজগুলো লাগানো, এবং ভিতরে তারা আমাকে যে মারতেছে আমি দেখতেছি, এবং যখন চিল্লাইছি বেশি তখন তারা আমার মুখে গামছা বেঁধে দিচ্ছে আর কি, এমন অবস্থা। পরবর্তীতে এখন কি করা যায়, আমি বললাম যে এমন কিছু অ্যামাউন্ট চান যেটা আমি দিতে পারি এবং আপনারা নিতে পারেন, এত টাকা চাইলে আমি কিভাবে দিব? তখন আমার বলছে তুই দিবি কিনা, নয় তোর আজকে মেরে ফেলাই দেবো। তখন আমি কান্না করছি খুব, এবং কান্না করে আমি বললাম যে এখন কি আর উপায় আছে, আমি হয়তো কোনো গুনাহ করছি, অপরাধ করছি, এই কারণে আপনাদের কাছে আমি ধরা খাইছি, আমি এটা খাওয়ার কথা না। এবার আমি জোরে কালিমা পড়লাম, জিকির করলাম যে মেরে ফেলালে কিছু করার নাই, তবে আমি একটা কথা বলি, আমাকে মেরে ফেললে আপনাদের কোনো লাভ নাই, মেরে ফেলে দিবেন, আমি মারা যাবো, আমার পরিবার কান্নাকাটি করবে, এই তো এতটুকু, কিন্তু আপনাদের যে স্বার্থ, আপনারা যে জন্য এগুলো করছেন সেগুলো তো আপনাদের উদ্দেশ্য হাসিল হবে না। তো বলতে তুই কত লাখ টাকা পর্যন্ত দিতে পারবি, তোর জন্য শেষ ছাড় হলো তুই 1 লাখ টাকা আপাতত আমাদেরকে দিয়ে। তো বললাম যে আমার মাফ করে দিবেন, তাহলে আমাকে তার মারবেন না, আমার খুব কষ্ট হইতেছে, দেখেন আমি এরকম মার সহ্য করতে পারি না, কোনোদিন এরকম মার খাইও না আমি। তো বলতেছে হ্যাঁ 1 লাখ টাকা যদি দেস তাহলে তোকে মাফ করে দিব। আমি বললাম আচ্ছা কিভাবে নেবেন টাকা? এরপর আমাকে বলতেছে যে তোর কি বিকাশ আছে? তোর বিকাশে টাকা আছে? আমরা জানি। আমি বললাম আমার বিকাশে কোনো টাকা নাই, আমি বিকাশে লেনদেন করি না, হয়তো 90 টাকা আছে কিংবা এরকম 400-500 টাকা থাকে, সেখান থেকে আমি মোবাইল রিসার্চ করে চলাফেরা করি। তা আমাকে বলতেছে না তোর বিকাশে টাকা আছে, বিকাশ পিন নাম্বার বল। তো আমার যেহেতু বড় একটা ফোন ছিল, ছোট একটা ফোন ছিল, তো বিকাশটা ছিল আমার ছোট ফোনে। তো আমাকে বলতে পিন নাম্বার বল, তোর কথা বিশ্বাস হয় না, এতে হাজার হাজার টাকা আছে। আমি বললাম না হাজার হাজার টাকা না, আমি একজন মানুষের শিক্ষক, আর আমি তো এখন বাড়ি থেকে যাইতেছি, মানুষের ঢাকা থেকে আসলে টাকা নিয়ে আসে, বাড়ি থেকে যাওয়ার সময় তো টাকা নিয়ে যায় না। পরে আমাকে বলতে পিন নাম্বার বল, আমি পিন নাম্বার যেটা সঠিক ছিল সেটাই বলছি। তো বললে সে হয়তো ওই বাটন ফোনে উঠাইতে পারে নাই, ভুল উঠছে, তো পিন নাম্বার ভুল দেখাইছে, দেখালে আমাকে বলতে তুই মিথ্যা বললি কে, এই বলে আবার সে ওখান থেকে রেঞ্জ নিছে, নিয়ে আবার মনে হয় 10-15টা আমাকে বাড়ি দিচ্ছে, যা আমি সহ্য করতে পারছি না, সহ্যের বাইরে। শেষ পর্যন্ত ডাইন হাত দিলাম, ডান হাতের উপরে সে আমাকে অনেক মারলো, কিন্তু বাম যে হাতটা আমি এটা বের করতে পারতেছি না, কারণ সে যখন আমার গলায় এরকম ভাবে গামছা বাঁধছে তখন আমি ভয় পাইছি যে আমার কি ফাঁসি দিয়ে দেয় না কি করে। আমি মানে এই বাম হাতটা এভাবে উঁচা করে রাখছি, বারবার চেষ্টা করছি আমার বাম হাতটা নামানোর জন্য, কিন্তু আমি কোনো ফলে নামাইতে দেই নাই। এদিক থেকে জামার কলার আটা ছিল, আমি চুরি করে জামার কলার গুলা মানে বুতাম গুলা খুলে দিছি। এক পর্যায়ে 1 লাখ টাকা এখন কিভাবে আনবে? পিন নাম্বার ভুল দেয়। আমি বললাম ওই পিন নাম্বারে আপনি যত আমার মারেন না কেন, পিন নাম্বার আমি যেটা বলছি এটাই সঠিক। তো আমার বলছে তাহলে তুমি চাপ দাও, চাপ দিয়ে বের করো তোমার বিকাশে। আমি বললাম দেখেন আমার মায়ের যে অবস্থা করছেন, আমার শক্তি নাই, মোবাইল ধরতে পারবো না, আর বাটন ফোন আমি টিপতে পারবো না, কারণ আমার হাত ফুলে রয়েছে। তখন আমার বলে আচ্ছা তাহলে নাম্বার আবার কর। আমি বললাম যে নাম্বার বলছি ওটাই আমার নাম্বার, আমি মিথ্যা কথা বলি না আপনার সাথে। এক পর্যায়ে সে খুলে দেখে যে ফোনের মধ্যে টাকা আছে মাত্র 95 টাকা। সে বললো যে আমাকে যে ফকিরনি 95 টাকা ফোনে। তাই বললাম এতে আমার লেনদেন হয় না কখনো। তো যাই হোক, তোর সাথে এত কথা বলতে চাই না, আমাদের আরো কয়েকজন ধরতে হবে, আমাদের এটাই হলো পেশা, ধরতে হবে। তোর কাছে সময় পাস করতে চাই না, তবে তুই একটা জেনে রাখ, তুই যদি টাকা দিতে দেরি করো আমাকে, তাহলে যত দেরি হবে তত তোর অ্যামাউন্ট বাড়তেই থাকবে। তোর তো 1 লাখকে ছাড়বো বলছি, তোর কিন্তু 5 লাখ পর্যন্ত দেওয়া লাগবে। এর মধ্যে আমি বললাম কিভাবে টাকা আনা যায়? বলে যে তুই বাড়ি ফোন দিবি, দিয়ে তোর যে বিকাশ নাম্বার এই নাম্বারে তুই টাকা আনবি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনারা আমার মাফ করে, আর মায়ের না আমি সহ্য করতে পারতেছি না। পরে বললো যে তাই ফোন দে, আমার বলতেছে তোর আব্বার কাছে ফোন দেয়। আমি বললাম আমার আব্বা ফোন চালায় না, আগের যুগের মানুষ, তো ফোন চালায় কি? আমি বললাম আমার মা ফোন চালায়। তো বললো যে তোমার কাছে ফোন দে, তোমার কাছে অনেক টাকা আছে আমরা জানি। আমি বললাম মা কই টাকা পাবে? আপনারা যদি আমার মাফ করেন তাহলে আমি একটা সিস্টেম করতেছি, যাই হোক যেভাবে করা হোক। এরপরে ওরা ফোন নাম্বারে মার ফোন নাম্বারে ফোন ধরাইছে। তখন যেহেতু ঈদের পরে একটা সপ্তাহ চলতেছিল, সব আমার ভাই বোন সবাই অলরেডি বাড়ি, তারা বেড়াতে আসছিল। তো ফোন দিলে আমার বড় আপা ফোন ধরছে। ফোন ধরলে আমাকে বলছে কোনো কথা বলবি না, ভালো মন্দ কিছু শুনতে পারবি না, ফোন দিয়েই বলবি যে টাকা পাঠাও, আমার 1 লাখ টাকা পাঠাও। তো আমি ফোন দিয়ে, ফোন ধরছে কিনা যে আমি অমুক। আমি বললাম বুক হয়ে আমাদের ভাষায় যে বু আমার এই ফোনে 1 লাখ টাকা পাঠা। তো ও কেমন যেন একটা হিমশিম খেয়ে গেছে, যাবো দাদা তো এরকম কোনদিন টাকা চায় না, হুট করে 1 লাখ টাকা পাঠা মানে। আমি বললাম যে বু টাকা পাঠা, 1 লাখ টাকা পাঠা। তো কয় তুই কই, তোমার দেশে গেছো দেশে? ওরা বলছে যে এইগুলো শুনলে কোনো জবাব দিতে পারবি না তুই। আমি ওদের কথা অনুযায়ী, ওরা সবসময় হাতের মধ্যে যে লোহা রেঞ্জ এগুলো হাতে আছে, কথা বললেই মার দিতেছে, এটা তো অডিও ফোনে কথা দেখা যায় না। এবং বলছে তোর যে মারছি এগুলো বলতে পারবি না, কান্নাকাটি, তুই স্বাভাবিকভাবে টাকা চাবি। তাই বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে আপা ভয় পেয়ে গেছে যে কিরে 1 লাখ টাকা কি চাই, ও ফোন দিতেছে আর এক বোনের কাছে, সেজ বোনের কাছে। সেজ বোন ধরছে আরে আমার একই কথা যে 1 লাখ টাকা পাঠা, দ্রুত পাঠায়, টাকা লাগবে। তখন এরা বিভিন্ন প্রশ্ন করে আমাকে, প্রশ্ন করলে ওরা বলছে ধর গালি দেয় যে মোবাইল রাখা দিয়ে, এরা আবার পিছা দি, আবার মারছে আমাকে, একই জায়গায় মারতেছে, যেটা ধৈর্যের বাইরে এক জায়গায় মারতেছে। পর্যায়ক্রমে আমাকে বলতে তুই টাকা কিভাবে আনবি, আর নয় তোর মেরে ফেলাই দিন। এরপর আবার ফোন দিলাম, আমার ভাই ছিল, ওই সেজো ভাই ছিল আব্দুল্লাহ, সে ফোন ধরছে, ধরে বলছে আব্দুল্লাহ কি হয়েছে? আমি বললাম যে ভাই টাকা পাঠান। এবার ওরা প্রশ্ন করলে বিভিন্ন জায়গায় জিনিসটা গেলে বিভিন্ন জনের মানে ফোন দিতেছে ওই নাম্বারে, যে ও কি হইলো, মাদ্রাসায় গেছে, ওরা কিসের টাকা লাগবে। তো আমার ওরা শিখাইছে যে বল আমাকে মাদ্রাসায় লাগবে টাকা। আমি বললাম যে আপনারা আমার একটু শিখাই দেন, যে তো আমি 1 লাখ টাকা কোনদিন চাই না বাড়ি, আমাকে চাইলে দিবেও না তারা। তো বলতেছে বল যে মাদ্রাসায় লাগবে। তো ওরা বলে কিছুক্ষণ পরে ওরা নিজেরাই বলতেছে কি রে তো এতিমখানা মাদ্রাসা শিক্ষক, এ তো মাদ্রাসায় ঘুষ লাগে না,
এই টাকা চাইলে হয়তো বাড়ি থেকে আবার ফোন দিবে মাদ্রাসা নাজিম সাহেবের কাছে না মোতায়েম সাহেবের কাছে যে অমুক হুজুর কেন টাকা লাগতেছে তার, ওরা শিখাইতেছে। ওরা শেষ পর্যন্ত নিজেরাই চুক্তি করে আমার বলতেছে তুই কিভাবে টাকা দিবি আমরা তোর কিছু বুঝাইতে পারবো না। এরপরে যখন তারপর বাড়ি থেকে বিভিন্ন প্রশ্ন করে, এরপর ওরা বলতেছে এখন বল যে আমার ডাকাতে ধরছে, যদি আমাকে বাঁচাইতে চাও তাহলে তোমাকে টাকা দেওয়া লাগবে আমাকে 1 লাখ। এরপরে আমি নিরুপায় হয়ে বাড়ি আমি বললাম যে আমাকে ডাকাতে ধরছে, টাকা 1 লাখ দিতে হবে, এখন যদি আমার বাঁচাইতে চাও তাহলে টাকা দাও, টাকার মায়া করো না। এর মধ্যে ওরা গালিগালাজ, ওদের ভাষায় যে এত গালিগালাজ দিতে এত দেরি হয় কেন। এর মধ্যে আমার এক ভাই বলছে তা কাজ করে, এখন আমি 1 লাখ টাকা কিভাবে এখান থেকে দিব, আমি বাজারে যাই, আমার এক ভাই আছে হানিফ ভাই, যে হানিফ ভাইয়ের কাছে যাই, গিয়ে তোর টাকা পাঠাইতেছি, তোরে বল যাতে ওরা কিছু না করে। আমি বললাম যে আমার কিছু করে না, আর মারেন না, আপনাদের টাকা দিতেছে, আপনারা আমার মাফ করে দিন। এরপরে বাজারে যাইতে এবার আমার বলছে, বাজার যেতে আমাদের বাড়ি থেকে একটু দূরে, প্রায় 5-10 মিনিট লাগে যাইতে, তো দেরি হইতেছে, ওরা আবার মারা শুরু করছে দেরি হয় কেন। প্রায় বললাম যে আমাদের বাড়ি থেকে তো আর টাকা দিচ্ছে না, এত টাকা কই পাবে, ও তো যাইতেছে আপনার বাজারে, বাজার থেকে দিবে। এরপরে বাজারে যে দেরি যে সময়টা, এই সময়টা তারা আমার মারতেছে। এবার বাজারে গিয়ে টাকা এদিক থেকে 25,000 টাকা পাঠাইছে ওই বিকাশে। একবারে শুনলাম 50,000 দিতে গেছে, কিন্তু আসে না টাকা। পরবর্তীতে 25,000 টাকা দিলে ওরা দেখলাম মহা খুশি হয়েছে, 25,000 টাকা এসে গেছে। এটা দেখলি মার দিলে কি কাজ হয়। এরপরে বলতেছে আর বাকি টাকা কই, আমি বললাম দিচ্ছে, মনে হয় দেরি হইতেছে কোনো কারণ, আর তুই ফোন দে, দেরি হয় কেন। আবার ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাই 25,000 আছে, আর কই টাকা তো 1 লাখ দেওয়ার দরকার না, এরা আমার বাঁচাবে না, এটা তো আমার মেরে ফেলবে। পরে ভাই বলতেছে টাকা তো পাঠাইতেছি, তুই দেরি কর না, ওদেরকে বল টাকা দিচ্ছে যায় না। পরে আর 25,000 টাকা কিছুক্ষণের মধ্যে গেছে 50,000 গিয়ে, এরপরে বিকাশের মধ্যে কি সমস্যা হয়েছে জানি না, বিকাশে আর টাকা নিবে না। এবার ওরা 50,000 টাকা পাইছে, পাওয়ার পরে আমার বলতেছে টাকা তো তোর আর আসতেছে না, তো তার 50,000 বাকি। তাই বললাম যে কিভাবে নিবেন, আমি তো দিতে রাজি, আমাকে আর মারে না, আমি পারতেছি না, সহ্য হইতেছে না, আর মারার দরকার নেই। পরে আমার বলতেছে তুই আর বাকি 50,000 দিবি, নয় তোরে মেরে ফেলা দিব, তোর আর বাঁচা রাখবো না, 50,000 আমার নেওয়া হয়ে গেছে, বাদ বাকি আমি তোর মেরে ফেলা দিব। আমি কাঁদছি ওই সময়, আল্লাহর রহম, আল্লাহকে আমি ভুলি না আর কি, আসলে তাহলে দিকে রাস্তা করছে, ওদের সামনে আমি কালিমা এবং জোরেই পড়ছি, যা হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, আপনারা মেরে ফেলবেন, আল্লাহ যদি বাঁচায়, আপনারা যদি ই করেন তাহলে তো আমি বাঁচতে পারবো। তবে টাকা 50,000 নিয়েছেন, বাদ বাকি যেহেতু 50,000 হয়েছে, আপনারা নেন, কিভাবে নিবেন নেন, তো আপনাদের বিকাশ নাম্বারটা দেন। তা আমাকে এই কথা বলার সাথেই আবার মার দিল। পরে আমি বললাম আপনি মারলেন কেন, কান্দে কান্দে, মানে জোরে আওয়াজ করেছে, কেন মারলেন আমাকে, আমি তো আপনাকে 50,000 দিতে চাইতেছি আরো। তা আমাকে বলতে তুই আমাকে বিকাশ নাম্বার চাস, এটা কি ধরাই দেওয়া লেগে। তাই বললাম যে না, এটা তো আমার উদ্দেশ্য না, আপনার দিব আমি, আমার যেহেতু ফোনে আসতেছে না, 50,000 আপনাদের নেন। এর মধ্যে আমার দুলাভাই, ছোট দুলাভাই, সেতু দুলাভাই, তারা ফোন দিছে। ওর মধ্যে আবার আমার এক ভাগ্নে আছে, মানে বড় বোনের ছেলে আর কি, তো আমরা আবার তাদেরকে মামা বলে ডাকি, ছোটদের তো যে মামা কি অবস্থা, তা আমাকে বলছে। আমি বললাম যে মামা এই তো অবস্থা, আমাকে লোকেশন বলতে দিতেছে না, যে কই আছে কি, আমাকে ওরা বারবার বলতেছে তুই তোদের বাড়ি থেকে জিজ্ঞাসা করে তাহলে বলবে যে আমি যাচ্ছা বাড়ি আছে, আমি আমার মাদ্রাসায় আছি, আমার এখন টাকাটা লাগবে, টাকাটা দেন। তোর মধ্যে ও বলতেছে, যখন বাড়ি জানাজানি হয়ে গেছে, টাকা ধরছে, তখন আমার ভাগ্নে ও ফোন দিয়ে বলছে, যেই ফোন দেখ না কেন ওরা লাউড দিয়ে দেয়, এরা যা বলে ওরা শুনতে পারে। ভাগ্নে বলছে দাঁড়া, তুই দাঁড়া, আমি থানায় যাইতেছি, এই কথা খালি বলছে। কে ফোন আবার রাখছে, রাখি আমার বলতে থানায় আমার হুমকি দাস, তুই কয় টাকা দাস পুলিশ করে, তুই কয় টাকা বা দিবি, আমি এই যে তোর থেকে নিতেছি, আমি এর থেকে ওকে টাকা দিব, তো তুই কয় টাকা দিবি, আমি কয় টাকা দিতে পারবো জানিস তুই, আমি তেমন কয়েকটারে ধরি। তা আমি বললাম যে দেখেন, ও মামা বলতে বড় মামা না, ছোট হয়তো বোঝে নাই, এই জন্য থানার কথা বলছে, থানা মানে যাবে না, এগুলো মিথ্যা কথা। তা আমার বলতেছে তো এখন বাকি টাকা কিভাবে দিবি, তোরা তো 1 লাখ টাকা না দিলে ছাড়ার কোনো উপায় নাই, তো তোর নগদ আছে। আমি বললাম আমার নগদ নাই। তো বলতেছে নগদের অ্যাপস দেখা যাইতেছে তো ফোনে। আমি বললাম ওই অ্যাপসটা পর্যন্ত আছে, আমি খুলতে গেছিলাম, খুলতে পারি নাই। তা আমাকে বলতেছে না আছে, তুই মিথ্যা কথা বলেছে। আমাকে বলতেছে তুই এখন পিন নাম্বার বল। আমি বললাম যে পিন নাম্বার আমি জানি না, আমি খুলি নাই। আবার মার দিল, এখানে আবার মারলো। এবার আমাকে বলতেছে পিন নাম্বার বল। এবার আমি যত কসম আছে সবগুলাই কাটলাম, যে আমার কাছে আমি খুলি না, তো পিন নাম্বার কি বলবো, তোমরা তো কসম বিশ্বাস করে না। এরপর আমি চিল্লাই বললাম যদি এখন আমাকে মেরে কেটে ফেলে দেন বাইরে, তারপর আমার দেওয়া সম্ভব না। তো বলতেছে তাহলে এক কাজ কর, তো বাড়ি থেকে তো এখন শেষ পর্যায়ের দিকে। তাই বললাম ও এই ক্ষেত্রে কিন্তু গাড়িটা কিন্তু চলমান, গাড়ি কিন্তু চলতেছে। আমি ভাঙ্গা থেকে উঠছি ঢাকায় যাবো, কিন্তু তারা এই একটু নেমে এদিক থেকে ঢুকা গোপালগঞ্জ হয়ে আমার নিয়ে গেছে, গোপালগঞ্জ কাশিয়ানী থানা পর্যন্ত নিয়ে গেছে। পুনা একটা এলাকার নাম আছে, ওখানে গাড়ি মনে করেন রাস্তা দিয়ে ঘুরতেছে, চলতেছে, ওরা মারতেছে আর ফোনে এগুলো করতেছে। কাজ লাগানো গাড়ির বাইরে কোনো আওয়াজ যায় না। মাঝখানে কোনো বিকাশের দোকানে যায় না টাকা থেকে? হ্যাঁ, এটা পরবর্তীতে গেছে। তো ড্রাইভারের পাশে যে বসা ছিল, ও একটা বাজারে গিয়ে আমাকেও তখন তারা মানে এরকম মুখ বেঁধে রাখছে, কথা বলতে যাতে না পারে, এবং দুজনে পার মধ্যে আছে, গামছা দিয়ে কিন্তু সিটেশন আমার বাধা এরকম রয়েছে। কোনো কারণে একটা যদি চাকু চালা যায়, এরকম ভাবে আমি গেছি ওখানে। আমার এই ভয়টা কাজ করতে, কিন্তু আমি বাম হাত কোনো কখনো বের করি নাই। ওরা অনেক চেষ্টা করছে, আমি বের করে নেই। এরপরে সামনে যে বসা ছিল ড্রাইভার, আমার মোবাইল তার আমার ফোন দেওয়া হয়েছে তখন, যখন টাকাটা উঠাইতেছে, বাড়ি ফোন দিয়ে বল যে 20 মিনিট যেন তোর নাম্বারে কোনো ফোন না আসে, কারণ আমার নাম্বার নিয়ে যায় ও টাকা উঠাবে, তখন ফোন নাম্বার আসলে একটা ডিস্টার্ব হবে, দেরি হবে। তখন আমার এবার আমি ফোন দিয়ে বললাম যে মা আমাকে বলছে যদি 20 মিনিটে তোকে ফোন দেয়, তাহলে তোরা কিন্তু আর বাঁচানো নাই। আমার তখন কিন্তু আত্মা নাই, নিল কেন তাদের টাকাটা উঠাবে। সেভের জন্য? হ্যাঁ, সেভের জন্য। যাতে দোকানে গেলে কথা বলা না লাগে বা তার মানুষের সন্দেহ না করে। হ্যাঁ, এই কারণে আমার বলছে 20 মিনিট ফোন দিতে পারবো না, বাড়ি বলে দাও। আমি বাড়ি আবার মা ফোন দিচ্ছে, ফোন দিয়ে বললাম মা তুমি সহজ যারাই আসে না কেন, কাউরে বলবা 20 মিনিটে ফোন দিতে না, তারা আমাকে ছেড়ে দিবে। টাকা যেহেতু পাইছে 50,000, আর বাকি 50,000 আনতে পারতেছে না, তারা আমাকে ছাড়বে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা 20 মিনিট ফোন দিব না। এর মধ্যে ওই দোকানে গেছে, ওই সামনে থেকে নামাই দিচ্ছে, দোকানে যে টাকা উঠাইতেছে, তো টাকা উঠায় আনতে গেছে, টাকা উঠাইতে পারে না, কি জানো হয়েছে। পরে এখান থেকে ফোন দিয়ে বললো কত দূর তুই টাকা উঠাইছো, আর কয়বার চক্কর দিবে, তো ছাড়িয়ে দিবে, বাড়ি থেকে পেরেশানি করতেছে।
তখন ও বলতেছে ভাই এই যে একটু উঠাতে পারছে আর বাকিটা উঠাতে পারছে, আরে উঠা, গালি দিয়ে বলো উঠা, পিছনে একটা রয়েছে ওর কতটুকু মানে হইছে, ওর কাছে ফোন দে, মানে আমার পিছনে যেটা গামছা দিয়ে পাচ্ছে ওর কাছে পিছনে গাড়িওয়ালার কাছে ফোন দে, ও দেখ টাকা কত কি করছে, এটা তো উঠে আইছে। তার মানে আরো একটা গাড়ি হ্যাঁ, আরো একটা পিছনে কিডন্যাপ করছে। হ্যাঁ পিছনে আরেকজন করছে এরকম ভাবে। তো এ বলতেছে টাকা তো চলে আসছে, এটা উঠাই, এর 20 মিনিট কেউ ফোন দেবে না, এর মধ্যে ওরা টাকা উঠাই নিয়ে চলে আসছে, আইসে গাড়িতে বসছে। এর মধ্যে আমি বলতেছি ভাই আমার ছেড়ে দেন, আমার খুব ই লাগতেছে, আমার দেখেন কি অবস্থা, এবং মারছে এবং বারবার বলছে যে তোরে ইন্ডিয়া তোর চিকিৎসা করে, তোর এমন মারবো তোর উপরে দেখা যাবে না কিন্তু হাড্ডি গুড্ডি সব তোর ভেঙে যাবে। পরে ও তুই হিন্দুস্তান চেনোস কখনো? পরে আমি বললাম হ্যাঁ হিন্দুস্তান তো আমি চিনি, আমি ওখানে ছিলাম, তো ওই সমস্ত ডাক্তারখানা তোর পাঠাবো। আমি বললাম কি লাভ হবে আপনাদের, দেখেন ও আপনাদেরকে একটু মায়া হয় না, দেখেন তো আমার তো যুগ বাগাই, আমি 5 কোটি তুমি মাথায় দাও, আমি তো হুজুর মানুষ, আপনাদের একটু মায়া হয় না, আমি তো যাইতেছি ওখানে, এত টাকা আমি কই পাবো, তারপর তো আমি দিলাম আমার ছাড়ে। এরপর ওরা আমার ছাড়তেছে না, ওরা খালি ঘুরাইতে চায়, স্পেস খুঁজতেছে কোথায় আমাকে নামানো যায়। এটা পরবর্তীতে মানে টের পাইছে, তখন তো আমার এবার ওই 20 মিনিট যাওয়ার পর যখন টাকা উঠাই নিয়ে আসছে, 20 মিনিট তো হয়ে গেছে, এবার আমাকে কয় আবার বাড়ি ফোন দে বল যে আমাকে ছেড়ে দিছে। এবার আমার মধ্যে একটা ভয় কাজ করছে, কিরা এরা আমাকে গাড়িতে রাখলো, ছাড়ে না, অথচ বাড়ি ফোন দিয়ে বলতেছে যে বল আমার ছেড়ে দিছে। এখন ওদের কথা না শুনলে তো মার দিতেছে, কিছু বলার নাই। এরপরে ফোন দিলাম বাড়ি দিয়ে, বললাম যে আমাকে ছেড়ে দিছে, কোনো টেনশন করো না, আমি এখন গোপালগঞ্জে আছি, আমি ওখান থেকে যশোরের গাড়িতে যেভাবে ভাঙ্গা আসবো, ভাঙ্গা থেকে আমি যশোরে আসবো, কোনো টেনশন করো না, আমি ভালো আছি, এরকম বাড়ি বলছি। বলার পরে ওরা এবার আমার কিন্তু একদম জানের মায় ছেড়ে দিচ্ছে, যেহেতু আমার ওখানে কথা বলা নিছে, হয়তো এরা আমার মেরে লাজবে না, ফেলাই দিবে কোথাও। এবার আমি কি করলাম, এবার এরা বলতেছে আচ্ছা তোর ওয়াদা কি ঠিক আছে, তুই কি ইমানদার? এখন আমি কি বলি, আমি বললাম কেন এই প্রশ্ন কেন আপনার? বলতেছে বল যে তুই বেঈমান, আমরা ইমানদার। তো আমার বলা লাগতেছে, তো আমি বললাম যে আমি বেঈমান আপনারা ইমানদার। তো বলতেছে কেন বলাই সেই কথা বলতে পারবি? আমি বললাম যে না আমি তো বুঝি না কিভাবে আপনারা ইমানদার আর আমি বেঈমান। তো বলতেছে দেখ তোর সাথে তুই ওয়াদা করছিস 1 লাখ টাকা দিবি, তোর 5 লাখ টাকা চাইছি, সেখান থেকে তুই 1 লাখ টাকা দিবি, 1 লাখ টাকা দিতে পারছো? আমি বললাম না দিতে তো পারি নাই, 50,000 টাকা নিতে পারছেন, আর আমার কাছে 2,000 টাকা নিছে, এটাই নিতে পারছেন, মোট 52,000 টাকা নিলেন, 1 লাখ টাকা। তো বলতেছে তো বাকি 50,000 টাকা কেটা মাফ করছে, কারো ওয়াদা ঠিক আছে? আমি বললাম যে আপনারা মাফ করছেন। তো বলতে দেখলি 1 লাখ টাকা তুই ওয়াদা করছিস, করে তোর ওয়াদা ঠিক রাখছ নাই, আমরা হলাম ইমানদার, তুই হলি বেঈমান। আমি বললাম হ্যাঁ আমি বেঈমান, আমি আপনাদেরকে আর বাকি 50,000 টাকা দিতে পারি নাই। এরপরে এখন আমি বললাম যে তাহলে আমাকে ছেড়ে দেন, যেহেতু টাকা নেওয়া হয়ে গেছে। ওরা আমাকে কিন্তু ঘুরাইতেই আছে, চক্কর দিতেই আছে, রোড দিয়া কোন দিক যায় আমি ভালো বুঝতে পারতাম, কারণ একটু মাথা যখন চোখ বন্ধ থাকে একটু খুলে বোঝা যায় না। তখন কয়টা বাজে, কয়টার টাইম? এটা হলো রাত 8:30টার দিকে। আমি মাগরিবের 5 মিনিট আগে গাড়িতে উঠি এবং এই দীর্ঘ ঘন্টা দেড়েক দুয়েক এর মধ্যে এই গাড়ি চলতেছে আর এইভাবে করতেছে। এরপরে যেহেতু আমি খাবার খাইছি হোটেলে, এরা হয়তো আমাকে টার্গেট করছে, তো আমি ওখানে পানি খাইতে পারি নাই। গাড়িতে উঠার পর আমার বলতেছে শেষের দিকে এসে যে এই বোতলে পানি আছে, ওই ড্রাইভার পাশে একদম বসা, যে বোতলে পানি আছে ওটা পানি খাওয়া। আমার বলে যে তুই পানি খা। তারপর আমি বললাম যে না আমি পানি খাবো না, না তোর পানি খাওয়াই লাগবে, কারণ তুই কি যেন খাইছো আমরা দেখছি, তুই পানি খাস না, তোর পানি পিপাসা লাগছে। পরে আমি বললাম যে না আমি পানি খাবো না, এটা অসম্ভব। খাবি না? তোর ভালোর জন্য বলতেছি, তোর গলায় বাচ্চা কিনা কিছু। আমি বললাম না আমার গলায় বাইতে যদি যা কিছু হোক না কেন আমি পানি খেতে পারবো না। তো এরপরে এবার কথা আমার সাথে বলতেছে তুই বাড়ি যাবি, তোর কাছে কি কোনো টাকা আছে? আমি বললাম না টাকা যা আছে তো মানি ব্যাগে আছে। তো বলতেছে তোর মানি ব্যাগও দিয়ে দেবো, তোর 1,000 5,000 টাকা হইলে দেবো, তুই যাতে বাড়ি পৌঁছতে পারো, এবং তোর যা আছে কিছুই আমরা নিবো না, টাকা যা পাইছি এতটুকু আমাদের হবে, কিন্তু তোর গাড়ি ভাড়া দেওয়া এটা তো আমাদের ইমানি দায়িত্ব, তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব, সেই হিসেবে তোর ভাড়া দিব 1,000। আমি বললাম আচ্ছা 1,000 দিন। আমি ওগুলো মানে নরম হয়ে কথা কইতেছে যাতে আর না মারে আমার। আমি বললাম ঠিক আছে স্যার 1,000 টাকা দিলে হবে, আমি ভাঙ্গা যাবো ওখান থেকে বাড়ি, কিংবা বিকাশ থেকে অন্য মাধ্যমে আনাই বাড়ি যেতে পারবো। আমাকে একবার ছেড়ে দেন, ছাড়বো, আর একটু কথা কইস না, তোরে ছাড়বো, তোরে তো কিছু কইতাছি এই কইয়া থাবা মারছে একটা কানে করে, তুই খালি ছাড়াই কথা বলছিস, কি লাগে তোর ছাড়বো। পরে দেখলাম পানি খাইতে বলছে, আমি পানি খাই নাই, আমি পানি কিনে খাবো, মানে দোকান থেকে পানি কিনে খাবো। এরপরে আমি কিন্তু এবার চোখ খুলে দিয়েছে, এবার আমি দেখতেছি যে সিটের পিছন থেকে ওরা কাগজে কি যেন পেছান, তখন আমার ধারণা আসছে যে এটা হয়তো মলম, এটা আমি বুঝছি, ওইটাই আর কি হয়েছে। কাগজের থেকে বের করে গাড়ির লাইট তো বন্ধ, ওই ডিম লাইট একটা ছোট একটা লাইট দেওয়া, ওখান থেকে বের করছে মলম, বের করে আমার তো আবার চশমা পরি, আমি চশমাটা ওরা যখন থাবা দিছে চশমাটা নিচে পড়ে গেছে, গেলে আমি সুন্দর করে চশমাটাকে পাতলে আমি এমন ভাবে রাখছি ওরা টের পায় না আমার চশমাটা। পরে যাই হোক ওই যে ডাইনার যেহেতু মারছে খুব ফুলে গেছে, আমি বললাম আমার খুব কষ্ট হইতেছে, তো বলছে হাত নামানো তোর আছে, তোর অনুমতি আছে, ওই দিক থেকে আমি ওই চশমাটা ধাক্কা দিয়ে আমার পান নিচে দিয়ে দিচ্ছি, ওরা টের পায় না। এরকম ধরে দেখলাম মলম বের করলো, বের করে এরকম ভাবে 2 আঙ্গুলের মধ্যে নিয়ে আমার চোখের মধ্যে ধুমছে এভাবে মারলো, মারার সাথে চোখ খুব জ্বলতেছে। যে গাড়িতে থাকা অবস্থায় চেহারা বা আকৃতি বা কেমন? না আমি তাদের কিছু দেখতে পারি নাই, আর দ্বিতীয় কথা মাস্ক পরা ছিল, আর তৃতীয় কথা হলো যে আমার একদম আত্মায় উড়ে গেছে, যেটা আমার গ্রাম ভাষা কয় আমার জীবনই নাই ওখানে, আমি ও চেয়ারের দিক তাকাবো না, আমি আমার জান বাঁচাবো এমন একটা অবস্থায় ছিলাম আমি। ওই যে ড্রাইভার ছিল ওর একটু ওই যে ছাটা দাড়ি ছিল হালকা, ওরা একটু বুঝতে পারছে, কিন্তু চেয়ার আমি বলতে পারবো না ভালোভাবে। ও বলতেছে ওই আর কি সবকিছু আমার করছে আর কি, গাড়িতে উঠাইছে ওই, এরা বসেছিল এবং এদের সবার কাছে ব্যাগ ছিল, আমি মনে হচ্ছিলাম এটা প্যাসেঞ্জার হয়তো ঢাকার। যাই হোক এবার মলম দিয়ে দিচ্ছে, দিয়ে আমাকে বলতেছে তুই নাম গাড়িতে, এক কোনায় নিয়ে এমন জায়গায় নিয়েছে যেখানে গাছ, এখন তো খাম্বা হয়ে গেছে মানে সিমেন্টের, আগে তো ওই যে বড় বড় গাছ ছিল ওইগুলা, এরকম একটা বাগানের মধ্যে নিয়ে গেছে আমাকে, নিয়ে বললো যে তুই নাম রোডের পাশে নাম। আমি বললাম আমি তো নামতে পারতেছি না, আমার চোখ তো, আমি কান্না করতেছি যে আমার চোখ তো জ্বলে ছাড়খাড় হয়ে যেতেছে, আমি কিভাবে আমি তো কিছু দেখি না। এই বলার সাথে আমার ছিলাম তো মাঝখানে, ও এরকম উঠে আসে এনতে ধরে লাথি মেরে আমাকে ফালা দিচ্ছে রাস্তার পাশে, রাস্তাটা কমসে কম 10-15 হাত উঁচা, নিচে পড়ে গেলে কিছু খাল থাকে না রাস্তার পাশে, মাটি কাটছে, ফালাই দিছে। দিয়ার সাথেই আবার ব্যাগ ছিল আমার একটা, ব্যাগ খুঁজছে, ব্যাগে দেয় পাঞ্জাবি এগুলাই কিছু নাই, এই ব্যাগটা আমার মাথার পরে মারছে, মারলে আমি দায়িত্ব উঠে দাঁড়াইছি, ব্যাগটা এমন জোরে মারছে আমি আবার শুয়ে পড়ছি ওখানে।
তো আমার যে কি অবস্থা হইতেছে, এই দিক থেকে চোখ জ্বলতেছে, ওইদিকে এমন জায়গায় পড়লাম। এবার আমি যে আমার জামা উঁচা করে একটু চোখ মুছবো পারি না, কারণ জামায় সম্পূর্ণ বালি। এবার ভয় পাইতেছি যে ওরা কি দিল জানি না, আবার যদি বালি চোখের মধ্যে ঢোকে তাহলে আমার চোখ আমি খুলতে পারবো না, এমন অবস্থা হবে। তো আমি কি করলাম, ওখানে শুয়ে পড়লাম, সহ্য করতে পারি না, আমি 4 হাত পা মেলাই দিয়ে আমি অনেকক্ষণ যাতে একটু শান্তি পাই, এরপর যা হবার হবে আর কি। পরে কোন রকম 5 মিনিট যাওয়ার পর একটু সামান্য চোখ খুলতে পারলাম, খুলে দেখলাম যে সম্পূর্ণ বাগা, কেউ নাই ওখানে। এবার ভয় আরো কাজ করতেছে আমার মধ্যে, কিন্তু চোখ কি করবো এখন, আমার তো এখান থেকে উঠার দরকার, কিন্তু আমি হাঁটুতে মারছে, হাঁটুর কারণে হাঁটু নাড়াইতে পারতেছি না। দুনো পায়ে কি মারছে? এক পাই মারছে, খালি ডান পাই মারছে, এক জায়গায় মারতেছে, একটু ঘুরাই ফেরাই মারলে না একটা কথা ছিল। এবং বাম হাতও ডান হাতও আমি ফুলাই পাচ্ছে, এখন আমি না মানে পা শক্তি পাচ্ছি না হাতে শক্তি পাচ্ছি, এমন একটা অবস্থা যাই হোক আমি কষ্ট মষ্ট করে এদিকে চোখ জ্বলতেছে। এখন একবার এরকম আমড় দিয়ে চলি, আরেকবার চোখে আমি হাত দিই যাতে একটু সেবা পাই, সুস্থ হই। তো পারতেছি না, যা কষ্ট মষ্ট করে এখন আর রাস্তায় উঠতে হবে, আমি উঠতে পারতেছি না রাস্তায়, কারণ রাস্তা হলো উঁচা, দেখতে পারতেছি না, দেখলে না এদিকে পা দিয়ে যাওয়া যায়, কিন্তু শক্তি তো নাই। তারপরে এরকম ভাবে গড়ায় গড়ায় আমি রাস্তার উপর পর্যন্ত আসছি। আসার পরে 5 মিনিট রাস্তার পরে বসে একবার চোখে হাত দিয়ে মুছি, আরেকবার এরকম করি গাড়ি। ওই রাত্রে মনে হয় 8:30 9টা বাজে, মনে করেন যে সাধারণ মানুষ যে সময় গাড়িতে চলে এগুলো চলে না আর কি, অটো ইজি বাইক রিক্সা এগুলো কিছু চলে না, এগুলো সব ট্রাক যাইতেছে বড় বড়, হয়তো খুলনা ঢাকা খুলনা কিংবা সাতক্ষীরা এরকম ট্রাক যাইতেছে। তো আমি এভাবে করতেছি, কেউ দাঁড়াইতেছে না, প্রায় 10-15 মিনিট হবে, কেউ ওখানে দাঁড়াইতেছে না। আর ফোন যে আমার দিবে বলবে, কোনো ফোন মন কিছুই দেয় নাই। এর মধ্যে একজন ট্রাকওয়ালা পরবর্তীতে সে এসে যেটা বললো, সে অনেক দূর চলে গেছে, যে আসলো আসে বললো যে একটা পাগল আবার হুজুর দেখা যায়, পাগলটা তো গাড়ির তলে পড়লে মারা যাবে, এর ধরে এক পাশে। তখন আমি ওরা পাইয়া চোখে দেখতেছি না, কিন্তু একটু পাইছি পায়ে, বেচারা আমি পায়ে জড়াই ধরছি, ধরে বললাম যে ভাই আমি পাগল না ভাই, খুব কান্না করছি যে ভাই আমি পাগল না, দেখেন পাগল যদি হয় তার কিরকম জামা ডলানো থাকে, পাঞ্জাবি গায়ে থাকে, পাগল তো সবসময় ময়লা অবস্থায় থাকে, তো ভাই ভাই আপনি পাগল না তো আপনার এই অবস্থা। তখন আমি খালি এতটুকু ধরছি, ভাই আমি ঢাকা যাইতেছিলাম, আমাকে ভাঙ্গা থেকে নিয়ে আসছে ঢাকাতে, এখানে এখন এইটা কই আমি তো বলতে পারি না, তখন তো জানি না এটা। পরবর্তী টের পাইছি যে জায়গা হচ্ছে। পরে বলতেছে ও আচ্ছা আচ্ছা ভাই বুঝছি। তাই বললাম ভাই আমাকে ফালা যায় না, এই যে বাগান আমি মারা যাবো, হয়তো আমি তো বাঁচবো না, ওরা আমাকে অনেক মারছে, খুব ভয় লাগতেছে। তো ট্রাকওয়ালা বলতেছে আচ্ছা ভাই আমি বুঝছি, আপনার কোনো ভয় নেই, আমি আসি, আপনার ব্যবস্থা একটা করবো, আমি আসি। পরে আমি বললাম যে ভাই আমার চোখ খোলেন। আমি বললাম ভাই চোখ কিভাবে খুলবো, তারা তো আমার চোখের মধ্যে কি দিছে, আমি তো কিছু দেখতে পাই না। তখন বললো যে তাহলে এক কাজ করেন, আপনার কাছে পানি আছে? আমি বললাম ভাই এগুলো কই পাবো পানি, আপনি আমার ব্যাগটা খোঁজেন। পরে বলতেছে ভাই অনেক লাইট মারছে, বাগান তো ভাই ব্যাগ ম্যাগ কিছু নাই। আমি বললাম ভাই ব্যাগ ঠিকই আছে, ওরা আমার মাথায় ব্যাগ মারছে, এটা আমি নিশ্চিত জানি যে তোমার মাথায় মারছে, ব্যাগটা আছে। তো ব্যাগ খুলে দেখে যে ব্যাগে পানি নাই, পানি আমি একটা নিছিলাম, পানি নাই। তো বলতে ভাই পানি তো নাই। পরে আমি বললাম যে ভাই তাহলে আপনারা একটু পানির ব্যবস্থা করেন। ভাই এমন জায়গায় ফেলাইছে, এর 5-6 কিলোমিটার দূরে কোনো বাজার নাই, কোনো দোকানই নাই, আপনার কিভাবে পানি? আমি বললাম ভাই আপনাদের গাড়িতে থাকে। এবার সে বলতে ভাই আমার গাড়িতে নাই, আরেকজন আছে। তো উনি দাঁড়ানোর পরে আর কয়েকটা গাড়ি দাঁড়ায় ওখানে, তো ওর মধ্যে আরেকজন চলে আসে, উনি বলছে যে ভাই আমার গাড়িতে আছে। পরে উনি আনছে পানি, এবার আমার হাতে পানি দিলে বলছে আপনি মারেন মুখে। আমি বললাম ভাই আমার সে সত্যি না, আমি কিভাবে মারবো, কিছু না মনে করলে আপনি একটু আমার চোখ মুখ একটু ধোয়া দেন। পরে সে আমাকে ধোয়ানোর পরে কমসে কম 15-20 মিনিট পরে আমি এবার একটু তাকাইতে পারি। 5 মিনিট তাকাইলে আবার আমার 2 মিনিট চোখ অফ রাখতে হয়, খুব জ্বলতেছে আর কি এমন অবস্থা। এর মধ্যে অনেক লোক জমা হয়ে যায়, আরো কয়েকটা গাড়ি। এরপরে আমারে বললো যে ভাই কি হয়েছে? আমি বললাম যে এই ভাই ডাকাতের। এবার ওরা খুব হাই আফসোস করলো, ওর মধ্যে দেখলাম একটা মহিলাও আসলো কই থেকে সে। এবার আমি বললাম যে ভাই আমার একটা ব্যবস্থা করে যান, আমি কি করবো এখানে, আমার তো কিছু করার নেই, আমি তো ব্যবস্থা না করলে হয়তো বাঁচা কষ্ট হয়ে যাবে। পরে বলতে ভাই এখান থেকে কাশিয়ানী থানা প্রায় 5-6 কিলোমিটার দূরে, ওখানে হসপিটাল আছে, এখন আমি কিভাবে নিবো, আমি তো যাবো খুলনা, আমার মালের গাড়ি ভাই। এর মধ্যে আল্লাহ কি রহম, একজন দেখলাম অটো ভ্যান যেটা, এভাবে একজন আসতেছে, তার বাড়ি হলো নড়াইল লোহাগাড়া, হয়তো না কালনারের দিকে হবে হয়তো। সে একটা মাল নিয়েছিল আপনার ওই কাশিয়ানী থানায়, সে আসতেছে সে লোকজন জমা দেখে ওখানে আসছে, এসে বললো যে ভাই কি হয়েছে, তো হুজুর দেখা যায় কি অবস্থা। পরে এক পর্যায়ে আমার বললো যে ভাই তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো? আমি বললাম আমার নাম এই আবু দারদা, আমি সীমাখালী থেকে আসছি, আমি ঢাকায় যাইতেছিলাম, আমাকে ঢাকাতে ধরে এই অবস্থা করছে। পরে বলতেছে যে তুমি কোথায় কি করো, ঢাকায় কোথায় করো? আমি বললাম এরকম ভাবে আমাদের মহাসচিব সাহেব ইউনুস আহমদ সাহেবের মাদ্রাসার আমি মুহাদ্দিস, ওখানে আমি শিক্ষক। তো বলতেছে আমি বললাম যে ভাই আপনি তাকে চিনেন? পরে বলতে হ্যাঁ ভাই আমি চিনি, আমি চরমনের মুরিদ। তখন আমার মধ্যে একটা আনন্দ লাগছে, খুশি লাগছে যে চরমনের মুরিদ, সে আমার হয়তো একটা ব্যবস্থা করবে। তবে আমি চরমনের মুরিদ, আমি পেশাগত যেহেতু মুরিদ, আমি আমাদের দলের এদেরকে আমি চিনি। তাই বললাম এবার টিরাকালা বলছে তাহলে তো তার একটা কাছের লোক পাওয়া গেল, যেহেতু সেও দেখবেন মুরিদ, এও মুরিদ। তখন ওই টিরাকালা তাকে টাকা দিল 500 কি 1000 টাকা, আমার জেনে নাই, এরকমই হবে আর কি। দিয়ে বললো যে ভাই তাকে নিয়ে আপনি একটু ভ্যানে নিয়ে হসপিটাল ভর্তি করেন। এর মধ্যে ফেসবুকে ছড়া যায়, খোঁজখবর হয়ে যায়। এর মধ্যে আমাদের মুফতি মুস্তফা কামাল ভাই, আমাদের মাগুরার মুফতি মুস্তফা কামাল ভাই জানে। মুস্তফা কামাল ভাই জিনিসটা ওই যে আমাদের ইঞ্জিনিয়ার মারুফ ভাই আছে, টঙ্গিতে এসে দাঁড়ায় আর কি, যুব আন্দোলনের দায়িত্বশীল, ভোটে দাঁড়ায়, শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হয়েছে, তার কাছে ফোন দিছে, সেরকম ভাবে হসপিটালে দাঁড়াইছিল। পরে এই যে ভ্যানওয়ালা আমাকে বলতে ভাই ভ্যানে ওঠেন। পরে আমি বললাম ভাই আমি তো উঠতে পারি না। পরে যাই হোক ওই গাড়ি ড্রাইভার সবাই মিলে উঠালো, ব্যাগটা আমার মাথার নিচে দিল, দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে ভ্যানওয়ালা, এরা তো মনে করেন শিক্ষিত না, অনেক কিছু বোঝেও না এরকম ভাবে অবস্থা। আমি ভাবলাম যে পাশে যদি কোনো মাদ্রাসা মসজিদ থাকে, গেলে আমি একজনের সাথে কথা বলে আমার একটা ব্যবস্থা আমি করে নিবো। তো ভ্যানওয়ালা বললাম ভাই যাইতেছেন, দেখেন তো আশেপাশে একটা মাদ্রাসা পান কিনা, 5-6 কিলোর মধ্যে গেছে একটা মাদ্রাসা। গেলে যেহেতু ঈদের পরে ছুটি, এখনো মাদ্রাসা খুলে পারে না, শুক্রবার খোলে নাই, আর ছোটবার মাদ্রাসা একটু দেরি হয়, 1-2 দিন খোলা, মানে এমনি লেট করে আসে। পরবর্তীতে গেলাম, ওখানে কেউ এরকম পায় না। পরে যাই হসপিটাল পর্যন্ত যাওয়ার পরে আমাদের পথে মারুফ ভাইয়ের সাথে দেখা। মারুফ ভাই আমারে দেখার পরে মারুফ ভাই চিনে ফেলছে। আমার বলে কি দাদা ভাই আপনার এই অবস্থা কেন? আমি মারুফ ভাইরে দেখে খুব কান্না করলাম যে মারুফ ভাই এই তো অবস্থা আমার। তা আমার বলতে ভাই আপনার কোনো টেনশন নাই, আমার বাসা এখানে, আপনার আর কোনো ভয় নেই, দাওয়াত হয়ে গেছে, এখন আপনাকে হসপিটাল ভর্তি করা হোক। এরপরে নিয়ে যাওয়া হসপিটালে ভর্তি করলো, সেখানে প্রায় 5-7টা ইঞ্জেকশন দিচ্ছে। দেওয়ার পরে আমি আমার ব্যথা যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে আর কি কিছুক্ষণ পরে।
এবং যে ফোলাগুলো ছিল এগুলো সবই করছে, এবং ডাক্তার ট্রিটমেন্ট করতেছে না যে এর যেহেতু হাড্ডি গুটিতে মারছে, কোথায় ভাঙছে না ভাঙছে এগুলো জানি না, এর আন্দাজে কিভাবে ওষুধ দিব। পরবর্তীতে যাই হোক এক্সরে করালাম, করানোর পরে দেখলো আলহামদুলিল্লাহ কোথাও ভাঙে নাই, তবে বেশি ব্যথা পাইছি, সেই হিসেবে ওখান থেকে এসে যশোরে ইবনে সিনায় দেখালাম, ওখান থেকে ওষুধ খাইছি এবং এখন ঢাকা থেকে চিকিৎসা নিতেছি। 3 মাসের জন্য আমাকে ওষুধ দিছে আর কি। এমনকি প্রত্যেক সপ্তাহে প্রায় আমার মাস গেলে 6-7 হাজার টাকা 8 হাজার টাকা আমার ওষুধের দেওয়া লাগে আর কি, ওটা খরচ করে। তবে আলহামদুলিল্লাহ আশা করি সুস্থ হয়ে যাব। তবে এই কথাটুকু বলার আমার উদ্দেশ্য হলো আবু বকর ভাইয়ের মাধ্যমে যে আমাকে যারা চিনেন তারাও এখান থেকে একটা উপদেশ গ্রহণ করতে পারেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, যে শিক্ষণীয় ঘটনা, যে আসলে কোনো গাড়িতে উঠতে গেলে আসলে গাড়ির নাম্বারটা দেখা এবং ভিতরে আসলে প্যাসেঞ্জার কিনা দেখা, এবং বিশেষ করে আমার খেয়াল হলো মাইক্রোবাস, প্রাইভেট কার এগুলাই না উঠা, এমনকি উঠলেও সতর্কতার সাথে। এই ব্যাপারে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা যারা যাত্রাপথে থাকি, বিভিন্ন জায়গায় যাতায়াত করি, অনেক সময় তাড়াহুড়ার খাতিরে আমরা দ্রুত যাওয়ার জন্য প্রাইভেট কার কিংবা মাইক্রো এগুলো আমরা তালাশ করি। এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে যে আমরা বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনাগুলো শুনতেছি, যে এই অকারেন্সগুলি ওই ডাকাত চক্র তারা নিজেরা যাত্রী সাজে এবং তারা নিজেরা যাত্রী তালাশ করে। এই জন্য দর্শকদের প্রতি আমার সুনির্বন্ধ অনুরোধ, আমরা একান্ত নিজের পরিচিত না হলে আমরা কোনো প্রাইভেট কার বা এই জাতীয় কোনো গাড়িতে উঠবো না। এবং অনেক গাড়ি দেখা যায় যে রাস্তায় এরা যাত্রী ডাকে, এটাও আমরা খুব সতর্কতার সাথে থাকবো, কোনো অবস্থাতে উঠবো না। এবং আপনার অনেকটা এটাও শোনা গেছে যে যে বাস বাস খালি যাত্রী না, হয়তো 2-4 জন আছে, বলতে গেলে হয়তো মনে হয় যাত্রী, আসলে এরা বাসের স্টাফ বা ডাকাত চক্র। নিরিবিলি জায়গায় তারাও এরকম যাত্রী ডাকে, গাড়িটা ডাকাত চক্র নিয়ন্ত্রণ বা ডাকাত নিজেই চালায়, ডাকাডাকি করে, আসেন আসেন, যদি 2-4 জন উঠেও তখন পুরো ডাকাত চক্র গেট লক করে বাস অস্ত্রের মাধ্যমে তখন ওই 4-5 জন হলে সবাইকে জিম্মি করে তারা ওখানে ডাকাতি করে। আর স্পটটা যেহেতু ভাঙ্গা, এটা আমরা বিশেষ করে যারা ভাঙ্গা কেন্দ্রিক যাতায়াত করি আমরা অবশ্যই খেয়াল রাখবো। শুধু ভাঙ্গা না, যেহেতু দেশের বিভিন্ন জায়গা থেকেই বিশেষ করে ঈদ কেন্দ্রিক কিন্তু এই মাইক্রোবাসের বা প্রাইভেট কারের একটা সার্ভিস চালু হয়, ওই সময় ওই চক্রগুলি এই সুযোগটাকে কাজে লাগায়। এই জন্য ভাই আমরা সতর্কতার মাইন নেই, বাংলা একটা কথা আছে সতর্কতার মাইন, আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবো। এখানে একটা কথা হলো যে ভাই, এই যে প্রশাসনের যে বিষয়টা, আমাকে যখন এই করালো তখন আমি বাড়ি আসতেছিলাম রাত, তখন মনে হয় 1 থেকে 1:30টা বাজে, তখন আমার বাড়ি থেকে একটা আলাদাভাবে গাড়ি নিয়ে গেছে আমাকে আনার জন্য, ভাই ছিল, বাবা ছিল, সবাই ছিলেন। তো আমি আসার ক্ষেত্রে ভাঙ্গায় থানায় গেছি এবং কাশিয়ানী থানায় গেলাম, এবং ভাঙ্গায় থানা আসার পরে আমি যখন তাদের কাছে বললাম জিনিসটা, তারা কেমন যেন গুরুত্ব দিচ্ছে না বিষয়টা। আমাকে বলতেছে সে একজন শিক্ষিত মানুষ, মাদ্রাসার শিক্ষক, সে কি পত্রিকা পড়ে না, সেগুলো জানে না, সে কেন উঠতে গেল, এমনকি মানে আমার যে মামলাটা এবং তাদের কাছে যে অভিযোগটা সেটাকে সে কিভাবে যেন গুরুত্বই দেয় না। যাই হোক, মানে এটা তো আমাদের মানে ভাগ্যের নির্মম পরিহাস যে আমরা আসলে এই ব্যাপারে অত্যন্ত মজলুম। এটা বিস্তারিত আসলে বলে তো লাভ নেই, এটাই আমাদের ভাগ্য, এটাই আমাদের সমাজ ব্যবস্থা, এটাই আমাদের কাঠামো। সেখানে আমরা যেখানে গেলে মানুষ আশ্বস্ত হবে, উপকৃত হবে, সেখান থেকে আর হতাশা নিয়ে ফিরতে হয়। হয়তোবা ভিডিও লম্বা হয়ে গেছে, যারা দীর্ঘক্ষণ সময় নিয়ে আপনারা ভিডিও দেখেছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আর আমি আল্লাহর রাস্তে বলবো যে আসলে এই ভিডিওটা আপনারা কপি করে ডাউনলোড যেভাবেই হোক এটা আপনারা সর্বত্র ছড়ানোর ব্যবস্থা করেন, কারণ এই যে নির্মম যে পরিস্থিতির শিকার হয়েছে মাওলানা আবু দারদা মুন্সি, এটা আসলে বাস্তবে কেউ পরিস্থিতি না পড়লে তাকে বোঝানো যাবে না যে এই পরিস্থিতিটা কি। অতএব আমরা তার থেকে শিক্ষা নিয়ে আমরা পথ চলার চেষ্টা করি, এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছেন যারা আপনার এইভাবে যাতায়াত করেন তাদেরকে আমরা ওনার এই পুরো বাস্তব গল্পটি শোনাবো যে এরকম ঘটনা হয়েছে, ঘটনা হয়েছে, অতএব সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে